বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের আজকে এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে পরিকল্পনার ধারণা এবং উত্তম বা আদর্শ পরিকল্পনার গুণ বা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, পরিকল্পনা নিয়ে আমরা বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম। তবু আজকে এই অধ্যায়ের আলোকে আমরা আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথমে আমরা পরিকল্পনাটা কি? পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমে পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে কি বলে? পরিকল্পনা বলে। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা করা হবে তার জন্য আগে থেকে একটা নকশা বা চিত্র তৈরি করাটাই হলো পরিকল্পনা। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। তাই এটা কি ব্যবস্থাপনার অন্যান্য কাজে ভিত্তি বলা হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো কাজ করার জন্য চিন্তা ভাবনা করে তার জন্য করণীয় ঠিক করাটাই হলো পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা করা হবে তার জন্য চিন্তা ভাবনা করে করণীয় ঠিক করে রাখাটাই হলো পরিকল্পনা। ভবিষ্যতে কি করা হবে এটা ঠিক করার জন্য পরিকল্পনা। ঠিক তেমনি কখন, কোথায়, কিভাবে, কাদের দ্বারা এবং কত সময়ে কাজটি সম্পন্ন হবে তা ঠিক করা কিন্তু পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব উত্তম বা আদর্শ পরিকল্পনার গুণ বা বৈশিষ্ট্য। অর্থাৎ একটি আদর্শ পরিকল্পনার কি কি গুণ থাকা জরুরি। প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। সুস্পষ্ট উদ্দেশ্য, কাঙ্ক্ষিত ফল যাকে ঘিরে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় তাকে প্রতিষ্ঠানিক বা কাজের উদ্দেশ্য বলে। পরিকল্পনা প্রণয়নে এর প্রথমেই উদ্দেশ্য নির্ধারণ করা আবশ্যক। অর্থাৎ আপনি যে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবেন সেই বিষয়ের উদ্দেশ্যটা আগে থেকে নির্ধারণ করা উচিত। এটা আদর্শ পরিকল্পনা অবশ্যই উদ্দেশ্য কেন্দ্রিক হয়। উদ্দেশ্যবিহীন পরিকল্পনা কখনো কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। তাই একটি আদর্শ পরিকল্পনায় অবশ্যই উদ্দেশ্যমুখী হতে হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তবমুখিতা। বাস্তবমুখিতা আদর্শ পরিকল্পনার আরেকটি অন্যতম গুণ। বাস্তবমুখিতা বলতে ভবিষ্যৎ অবস্থায় বিবেচনায় বাস্তবায়ন করার যোগ্যতাটাকে বলা হয় বাস্তবমুখিতা। অর্থাৎ ভবিষ্যতে আমি যে পরিকল্পনা নিয়েছি তা যেন বাস্তবায়ন করা যায় এমন গুণটাকে বলা হয় বাস্তবমুখিতা। অর্থাৎ আমি যে পরিকল্পনাটা গ্রহণ করেছি তা ভবিষ্যৎ অবস্থার মধ্যে দিয়ে যেন সেটা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। অবাস্তব পরিকল্পনা সাময়িকভাবে আনন্দ প্রদান করলেও, আনন্দদায়ক হলেও ভবিষ্যতে তা অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে। তাই একটা আদর্শ পরিকল্পনা অবশ্যই বাস্তবায়নযোগ্য হওয়া উচিত। অর্থাৎ বাস্তবায়ন করা যায় এমন পরিকল্পনা গ্রহণ এটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ বা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা। গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা একটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। এটা কি? গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা কি? যাদের দ্বারা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাদের কর্তৃক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাদের কর্তৃক উক্ত পরিকল্পনা পালনযোগ্য বলে সাদরে গ্রহণ করাটাই হলো
গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা। অর্থাৎ যে এই পরিকল্পনাটা যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদের কর্তৃক গ্রহণযোগ্য হওয়াটা একটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। যাদের দ্বারা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা হবে তাদের মধ্যে যদি ইতিবাচক প্রভাব ফেলতে না পারে তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে তা আশা করাটা কঠিন। তাই বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ যে পরিকল্পনা প্রণয়ন করা হবে সেক্ষেত্রে যেন তাদের মতামত থাকে, যারা সেটা বাস্তবায়ন করবে সেক্ষেত্রে যেন তাদের মতামত থাকে, যাতে করে ওই পরিকল্পনা তাদের কাছে সাদরে গ্রহণযোগ্য হয়। তাই গ্রহণযোগ্যতা বা পালনযোগ্যতা বলতে যাদের দ্বারা এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তাদের কর্তৃক পালনযোগ্য বলে সাদরে গ্রহণ করাটাকে বলা হয় পালনযোগ্যতা বা গ্রহণযোগ্যতা। এটি একটি উত্তম পরিকল্পনা বা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে সঠিক পথ নির্দেশনা। সঠিক পথ নির্দেশনা কি? বাস্তবায়ন প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার যে সম্ভাবনা তা নিশ্চিত করার বিষয়টাকে বলা হয় সঠিক পথ নির্দেশনা। অর্থাৎ একটা আদর্শ পরিকল্পনায় সঠিক পথ নির্দেশক হওয়া উচিত। অর্থাৎ কি কি কাজ করা হবে সেই সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা একটা আদর্শ পরিকল্পনায় থাকা উচিত। তাই একটি আদর্শ পরিকল্পনার মধ্যে একটি আদর্শ পরিকল্পনা বিশদ বর্ণিত ও পূর্ণাঙ্গ হওয়া উচিত। যদি একটি আদর্শ পরিকল্পনাটা কি কি কাজ করা হবে, কিভাবে করা হবে, সমস্ত কিছু যদি সঠিকভাবে থাকে তাহলে তা বাস্তবায়ন করাটা কি হয়, সহজ হয়। তাই একটি আদর্শ পরিকল্পনায় অবশ্যই প্রয়োজনীয় নির্দেশনা থাকা উচিত এবং বিশদ বর্ণিত ও পূর্ণাঙ্গ হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো সঠিক পথ নির্দেশনা কি। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব সমন্বয় ও যোগসূত্র। সমন্বয় ও যোগসূত্র একটা আদর্শ পরিকল্পনার অন্যতম। বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনাগুলোকে মূল লক্ষ্যের আলোকে এক সূত্রে গ্রথিত বা সংযুক্ত করাটাকে বলা হয় সমন্বয় ও যোগসূত্র। যেহেতু বিভিন্ন স্তরে ও বিভিন্ন বিভাগ উপবিভাগে পরিকল্পনা গ্রহণ করা হয়, তা মূল লক্ষ্যের আলোকে তাদের মধ্যে সমন্বয় ও যোগসূত্রটা হলো একটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। যদি বিভিন্ন বিভাগ উপবিভাগ বা বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও যোগসূত্র না থাকে তাহলে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্যটা আছে সেটা বাস্তবায়ন করা যাবে না। তাই একটি আদর্শ পরিকল্পনায় সমন্বয় ও যোগসূত্র অন্যতম একটা গুণ। যেমন একটা বলা যায়, উৎপাদন বিভাগের পরিকল্পনার সাথে যদি বিক্রয় বিভাগের পরিকল্পনার মধ্যে সমন্বয় বা যোগসূত্র না থাকে তাহলে উভয় পরিকল্পনা যে অকার্যকর তা বলার দরকার রাখে না। যেহেতু উভয় পরিকল্পনার মধ্যে যদি সমন্বয় না থাকে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্যটা আছে সেটা বাস্তবায়ন করা যাবে না। তাই বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনায় মূল লক্ষ্যের আলোকে এক সূত্রে গ্রথিত বা সংযুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় সমন্বয় যোগসূত্র। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো সমন্বয় ও যোগসূত্র একটি আদর্শ পরিকল্পনার অন্যতম একটা গুণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি বিধানের সামর্থ্যটাকে বলা হয় নমনীয়তা। অর্থাৎ একজন ব্যবস্থাপক যেই পরিবেশের মধ্যে দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল সে ধরনের পরিবেশ পরিস্থিতি নাও থাকতে পারে,
সে অবস্থায় দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারার যে প্রবণতা, তাকে বলা হয় নমনীয়তা। নমনীয়তার সুযোগ টাকা, এটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। প্রিয় শিক্ষার্থী, নমনীয়তা বলতে আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল বলতে পারি, নমনীয় বাজেট এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি বিধানের সামর্থ্যটাকে বলা হয় নমনীয়তা। নমনীয়তার সুযোগ থাকা, এটা আদর্শ পরিকল্পনার অন্যতম গুণ। তাহলে আজ এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।